মা, আমাকে একটা ইলিশ মাছ ভাজা দাও না। এখনই যদি মাছ খেয়ে ফেলিস তাহলে ভাত দিয়ে কি খাবি? দাও না মা, ছোট দেখে একটা দাও। ঠিক আছে, এখানে বসেই খা। আর হ্যাঁ, মাছ ভাজা খাওয়া শেষ হলে অবশ্যই পানি খেয়ে নিস। আরে মা, তুমি তো আগের জামানাই আছো। তুমি কি ভাবো মাছ ভাজা খেয়ে পানি না খেলে কি ভূতে ধরবে আমাকে? মা রান্নার মনোযোগী দিতেই আমি ওই রুমে চলে গেলাম। আচার বিক্রেতা আমাদের বারান্দার কাছে এসে আচার বিক্রি করছে। অনেক ছেলে মেয়ে আচার কিনছে। হইচই শুনে তাড়াতাড়ি বারান্দায় চলে গেলাম। হাতে ইলিশ মাছ ভাজা। আচারওয়ালাকে বললাম আমাকে 1 প্যাকেট তেঁতুলের আচার দিন। দৌড়ে গেলাম ব্যাগ থেকে টাকা আনার জন্য। ব্যাগ থেকে 10 টাকার নোট বের করে আবারও সেই আচার বিক্রেতার কাছে গেলাম। গিয়ে হাত বাড়িয়ে টাকা দিলাম এবং তেঁতুলের আচার নেওয়ার সময় মনে হলো কেউ আমার হাত শক্ত করে ধরে রেখেছে, কিন্তু অদৃশ্য। আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে আমার হাতটা যেন ভেঙেই যাবে, এত শক্ত করে ধরেছে। ভয়ে আমি চিৎকার করতে শুরু করলাম। অন্য হাত থেকে ইলিশ মাছ ভাজা পড়ে গেছে। আমার চিৎকার শুনে আচার বিক্রেতা এবং আরো মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আমি বারান্দার বাহির থেকে হাত ভেতরে ঢুকাতে পারছি না। আমার চিৎকার শুনে মা দৌড়ে এলেন। কি হয়েছে নাজিরা, এভাবে চিৎকার করছিস কেন? মা আসার সাথে সাথে আমার হাত একদম স্বাভাবিক হয়ে গেল। আমি বারান্দা থেকে হাত ভেতরে ঢুকাতে পারলাম। আচার বিক্রেতা এবং আরো কিছুজন আমার দিকে তাকিয়ে আছে হা করে। মনে হচ্ছে একটু আগে আমি যা করেছি সব নাটক করেছি। মা তখন বললে, তরকারি চুলায় দিয়েছি, তোর জন্য তরকারিটা পুড়েই যাচ্ছে মনে হচ্ছে। আর তুই এখানে কি করছিস? ইলিশ মাছ ভাজা নিচে পড়ে আছে কেন? ইয়া আল্লাহ, তোকে কতবার বলেছি মাছ ভাজা খেয়ে পানি খেয়ে তারপর কোথাও যেতে। মাগরিবের আজানের পর থেকে আমার হাতে প্রচন্ড ব্যথা। মাকে দেখালাম, হাতটা কেমন যেন লাল হয়ে ফুলে গেছে। মা বলল, কোথাও ব্যথা পেয়েছিস? হাতে ভাবে ফুলে গিয়েছে কিভাবে? রাত 8টায় এই ব্যথা হাত নিয়েও পড়তে বসলাম, কেননা কালকে স্কুলে হোমওয়ার্ক জমা না দিলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিবে। পড়ছিলাম, তখনই মনে হলো কেউ বারান্দায় এসে দাঁড়িয়েছে। পর্দায় বারবার একটা মানুষের আকৃতি ভেসে উঠছে। ভয়ে চিৎকার দিয়ে ওই রুমে চলে গেলাম। মাকে নিয়ে এলাম এই রুমে। তখন মাকে বললাম, কেউ একজন আছে, দেখো তো বারান্দায় কেউ মনে হয় আছে। তখন মা পুরো বারান্দা ঘর সবকিছুই খুঁজে দেখলো, কিন্তু কাউকেই পেল না। এরপর আমার হোমওয়ার্ক শেষ করে আমি যেই বই গুছিয়ে ব্যাগের ভেতর রাখলাম, ঠিক তখনই পেছনে ঘুরে দেখলাম খাটের উপর একজন বসে আছে। দেখে মনে হচ্ছে ভূত। আমি তখন ভয় না পেয়ে সাহস করে জিজ্ঞেস করলাম, আপনার সাহস তো কম না? পা না মুছে আমার বিছানার উপর উঠে বসে আছেন, তাও আবার এই নোংরা শরীরে। আপনার শরীরে এত কালো লোম দেখেই তো ঘিন লাগছে। গিয়ে গোসল করে আসুন, তারপর আপনার সাথে আমার কথা আছে। আপনি আমার হাত ধরেছিলেন তাই না? মা ঠিকই বলেছিল, ইলিশ মাছ খেয়ে পানি না খেলে ভূতে ধরে, সেটারই প্রমাণ পেলাম। কিন্তু আপনি যে ভূত, আপনাকে দেখে আমার ভয় পাওয়ার কথা, কিন্তু আপনাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। আমার বিছানা থেকে এক্ষুনি নামুন। আপনার সাহস কি করে হলো এই নোংরা শরীরে আমার বিছানায় বসার? তখন ভূত বাচ্চারা অসহায়ের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে, তোর সাহস কি করে হলো আমার সাথে এইভাবে কথা বলার? এক্ষুনি তোর ঘাড় মোটকে মেরে ফেলবো। ভূতের মুখে এই কথা শুনে আমার রাগ মাথায় উঠে গেল। তখনই আমি গেটের পেছন থেকে ঝাড়ু বের করলাম এবং সেই ঝাড়ু বিছানার সামনে এনে বললাম, নাম, এক্ষুনি নাম আমার বিছানা থেকে, নয়তো আজকে তোকে পিটিয়ে ভর্তা করে ফেলবো। আমার হাতে শলার ঝাড়ু দেখে ভূত কিছুটা ভয় পেয়ে গেল এবং উড়ে উড়ে দূরে সরে গেল। তখন আমাকে মিনতি করে বলল, ভুল হয়ে গেছে, এবার মতো আমাকে মাফ করে দিন, আমার জানটা ভিক্ষা দিন। কি জান ভিক্ষা চাচ্ছিস? তোকে ঝাড়ু দিয়ে পিটিয়ে তোর জানের আমি কিমা পরোটা বানিয়ে খাবো। হাই হাই হাই, এই মেয়ে দেখে আস্ত একটা পাগল। এই মেয়ে, আমি কি তোমার কাছে আসতে চেয়েছি নাকি? জান্নাতুপুর সাবস্ক্রাইবাররাই তো বেশি বেশি কমেন্ট করে বলেছিল, আপু জিন আর মানুষের ভালোবাসার গল্প নিয়ে এসো, তার জন্য আমি এসেছি। এত কথা বুঝি না, তোকে আজকে ঝাড়ু দিয়ে পিটিয়ে আমি লাল করে ফেলবো। এরই মধ্যে মা ওই রুম থেকে চলে আসে। মা এসে বলল, পড়ালেখা বাদ দিয়ে এখন এইসব কাজ করতে কে বলেছে তোকে? আর তোর বিছানা তো পরিষ্কারই আছে, এই অবেলায় ঝাড়ু দেওয়ার কি দরকার? আমি তখন মাকে কিছু বলতে যাব, ঠিক আমার মুখ দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না। এমন ভাবে কথা বলার চেষ্টা করছিলাম যেন মনে হচ্ছে আমি বোবা, কথা বলতে পারি না। কি হয়েছে, এভাবে অ আ কেন করছিস? তোর যন্ত্রণা একটু সিরিয়াল দেখেও শান্তি পাচ্ছি না। এরপর মা চলে গেল। মা চলে যাওয়ার সাথে সাথে সেই ভূত আবারও আমার সামনে এসে হাজির। এবার সে খুব সুন্দর একটি পোশাক পরে এসেছে, সাদা জুব্বা, মাথায় পাগড়ি। এটাই মনে হচ্ছে তার আসল চেহারা। আমি তখন সালাম দিয়ে বললাম, আপনি এত সুন্দর, তাহলে কি জন্য ওইসব ছ্যাঁচড়া ভূতের রূপ নিয়েছিলেন? এই মেয়ে, এই মুখ সামলে কথা বলো। আমার নাম ইমতিয়াজ। আমার বংশ সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি অনেক ভালো বংশের জিন, আশিক জিন। আমার মা যদি জানতে পারে তুমি আমাকে ছ্যাঁচড়া বলেছো, তাহলে তোমার অবস্থা খারাপ করে ফেলবে। না 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 না, বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আমি তো ভুলে বলে ফেলেছি। আপনার মাকে আমার সালাম দিবেন। তা আপনি কোথায় থাকেন? আমাকে এভাবে ভয় দেখাচ্ছিলেন কেন? আমি তো তোমাকে কোনো ভয় দেখাইনি। আজকে দুপুরবেলা যখন তুমি ইলিশ মাছ ভাজা খাচ্ছিলে, তখন আমারও খুব খেতে ইচ্ছে করছিল।
এই জন্য আমি তোমার হাত শক্ত করে ধরে রেখেছিলাম। আপনার লজ্জা করে না একটা মেয়ের হাত ধরেছেন, তাও আবার তার পারমিশন ছাড়া? পারমিশন নেওয়ার কি আছে? আমি কি তোমার সাথে প্রেম করছি নাকি? আমি তো মাছ ভাজা খাওয়ার জন্য হাত ধরেছি। আপনাদের মতো জিনদের কথা আমি ভালো করেই জানি। আমি সুন্দর তাই আমার হাত ধরেছেন, আর সে নিষ্পাপ মাছ ভাজার উপর দোষ চাপাচ্ছেন। এ মেয়ে বলে কি? এই মেয়ে, তুমি কি আয়নায় নিজের চেহারা দেখেছো? দেখতে তো লাগে একদম শাকচুন্নি পেতনির মতো। তোমার থেকে কত সুন্দর সুন্দর পরী আমাদের জিন রাজ্যে আছে জানো তুমি? আসছে, সুন্দর লেগেছে তাই হাত ধরেছে। নিজেকে কি নায়িকা ভাবো নাকি? অনেক হয়েছে, অনেক শুনেছি আমি। আর আমার রুমে এসে আমাকে ইচ্ছা মতো যাতা বলছেন। এখন আমি আপনার ঘাড় মটকে খেয়ে ফেলবো। ওরে বাবারে, তোমার মতো এরকম ভয়ানক মানুষ আমি জীবনও দেখিনি। সত্যি করে বলো, তুমি কি কোনো ডাইনি নাকি পেতনি? হ্যাঁ, একটার পর একটা অপমান করেই যাচ্ছে। আমি এত সুন্দর হওয়ার পরেও আমাকে এত অপমান করছে। তোকে আমি ছাড়বো না। ঝাড়ুটা কোথায় গেল? ওরে বাবারে, এ দেখি মানুষ না, এ দেখি ডাইনি, পেতনি। এক্ষুনি আমাকে মেরে ফেলবে। আমি মানুষ দেখেছি, কিন্তু এরকম ডাইনি জীবনও দেখি। ইমতিয়াজ, হঠাৎ করে তুই এই জিন রাজ্যে চলে আসলি, কি ব্যাপার? আর বলো না মা, জান বাঁচিয়ে ফিরেছি। কি বলছিস ইমতিয়াজ? কার এত বড় সাহস যে কিনা আমার ছেলেকে ভয় দেখায়? আর বলো না মা, মানুষ দেখেছি, কিন্তু এরকম ডাইনি পেতনি আমি জীবনও দেখিনি। কি উল্টোপাল্টা কথা বলছিস? শুরু থেকে খুলে বল, কি হয়েছে? আজ দুপুরবেলা একটা মেয়ে মাছ ভাজা খাচ্ছিল, তাই আমি ওর মাছ ভাজা খাওয়ার জন্য হাত ধরেছিলাম। কিন্তু ও ভাবছে ও অনেক সুন্দর, তাই আমি ওর হাত ধরেছি, যার কারণে আমিও ওকে বলে দিয়েছি আয়নায় নিজের চেহারা দেখতে। এরপর ও আমাকে অনেক ভয় দেখিয়েছে মা। আমি খুব ভয় পেয়েছি। দেখো, আমার জ্বর চলে এসেছে। দেখি, সত্যি তো জ্বর এসে পড়েছে আমার ছেলের। দাঁড়া, এক্ষুনি আমি সেই মেয়েটার রুমে যাচ্ছি। দেখি তো কোন ডাইনি, আমি ওর চুলের মুঠি ধরে ছিঁড়ে ফেলবো। আমার ছেলেকে ভয় দেখানো এত সহজ না মা, খবরদার তুমি যাবে না। সেই মেয়েটা তোমারও ঘাড় মটকে দিবে। এগুলো কি বলছিস ইমতিয়াজ? আমি তোর মা, আমার ঘাড় মটকে দেওয়া এত সহজ না। এর চেয়ে আমি ওর ঘাড়ের রক্ত চুষে খেয়ে ফেলবো। না মা, না, আমার দোহাই, তুমি এসব করো না। এমনিতেও মেয়েটাকে দেখে যা বুঝলাম ওর মাথায় সমস্যা আছে, মানসিক রোগী হতে পারে, যার কারণে এত ভয়ানক রূপ নিয়ে ওর সামনে গিয়েছিলাম, তাও ভয় পাইনি। উল্টো আমাকে ঝাড়ু দেখিয়ে ভয় দেখিয়েছে। কি এত বড় সাহস? আমার ছেলেকে ঝাড়ু দেখিয়েছে? সেই মেয়েটাকে আজকেই আমি মেরে ফেলবো। মা, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। এর চেয়ে ভালো হয় মেয়েটাকে তুমি এখানে নিয়ে আসো। আমিও দেখতে চাই ওর কত ক্ষমতা, আমাদের রাজ্যে এসে দেখা। ঠিক বলেছিস, দাঁড়া দেখি মেয়েটা এখন কি করছে। মেয়েটা তো এখন ঘুমিয়ে আছে। ঠিক আছে, ওকে ঘুমন্ত অবস্থায় আমাদের রাজ্যে নিয়ে আসবো। এই মেয়ে, উঠো, উঠো বলছি। আমি কোথায় চলে আসলাম? ইমতিয়াজ তখন মায়ের পেছনে দাঁড়িয়ে বলল, তোমাকে আমাদের রাজ্যে নিয়ে এসেছি, এখন তোমাকে মেরে ফেলবো। শেষ নিঃশ্বাস নিয়ে নাও, আর যদি শেষ কোনো ইচ্ছা থাকে তাও চাইতে পারো, পূরণ করার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা শেষ ইচ্ছা আছে। কি ইচ্ছা বলো, তাড়াতাড়ি বলো, আমাদের হাতে সময় নেই। আমার মা এখনই তোমাকে মেরে ফেলবে। আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি আপনার ছেলের বউ হব। বিয়ের কথা শুনে ইমতিয়াজের মুখ লাল হয়ে গেল। এই মেয়ে বলে কি? এই মেয়ে, তুমি জানো না আমরা জিন, আর তুমি মানুষ হয়ে আমার ছেলেকে বিয়ে করতে যাচ্ছ? আমার ছেলে তো ঠিকই বলেছে, তোমার মাথায় সমস্যা আছে। ভেবেছিলাম তোমাকে মেরে ফেলবো, কিন্তু এখন তোমার উপর দয়া হচ্ছে। দেখেন শাশুড়ি আম্মা, আপনার যা ইচ্ছা আপনি বলেন। ছোট বলে আমি আর কোনো কিছুই মনে করব না, কিন্তু আমি বলে রাখছি আপনার ছেলেকে আমি বিয়ে করতে চাই। আর আপনি বলেছিলেন শেষ ইচ্ছাটা পূরণ করবেন, তাই আমার শেষ ইচ্ছাটা পূরণ করতেই হবে। তখন ইমতিয়াজের মা রাগ করে ইমতিয়াজকে বলল, গর্ধপ, তুই কেন ওর শেষ ইচ্ছাটা জানতে চেয়েছিলি? এখন আমরা জিন জাতি হয়ে ফেসে গেছি। যেহেতু ওর শেষ ইচ্ছার কথা জানতে চেয়েছি, তাই সেটা আমাদের পূরণ করতেই হবে। ঠিক আছে, আমার ছেলের সাথে তোমার বিয়ে হবে, কিন্তু আমারও একটা শর্ত আছে। বিয়ের 7 দিন পর আমার ছেলে তোমাকে তালাক দিবে এবং তোমাকে আমি মেরে ফেলবো। ঠিক আছে শাশুড়ি আম্মা, আমি রাজি। মা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এই পাগল মেয়েটার সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছ? তুই চুপ কর গাধা, তোর জন্যই তুই ফেসে গেছিস। কি দরকার ছিল ওর শেষ ইচ্ছার কথা জানতে চাওয়ার? এখন তোর সাথে ওর বিয়ে হবে, এটাই ফাইনাল। না মা, আমি এটা পারবো না, আমাকে তুমি মেরে ফেলো। অবশেষে জিন রাজ্যে ইমতিয়াজ এবং নাজিরার বিয়ে হলো। বিয়ের পর আমি ইমতিয়াজের ঘরে বসে আছি। কিছুক্ষণ বাদেই দেখলাম ইমতিয়াজ ঘরের ভেতর হাঁটাহাঁটি করছে, আবার অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার সামনে চলে আসছে। কিছুই বলছে না, শুধু হাঁটাহাঁটি করছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে মাথার ঘোমটা সরিয়ে বললাম, আপনি যে একটা গাধা সেটা আপনার মা ঠিকই বলে। বিয়ে করেছেন আমাকে, আমার কাছে এসে বসুন, আমার মাথার ঘোমটা তুলুন, এগুলো আপনাকে শিখিয়ে দিতে হবে? কোন জাতের জিন আপনি? একদম গাধা। এই মেয়ে, চুপ করে বসে থাকো, এমনিতে রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সেই দিন তোমার কাছে যাওয়া আমার একদমই ঠিক হয়নি। ইলিশ মাছের লোভে গিয়েছিলাম, আর সেই লোভে এখন আমাকে পস্তাতে হচ্ছে। ইস, এই জন্য কাঁদতে হয়? ঠেলা মেরে কথাটা বললাম। ঠিক তখনই ইমতিয়াজ জোরে জোরে কাঁদতে লাগলো আর বলল, তুমি আর কথা বলবে না আমার সাথে? তোমার নজর আগে থেকে খারাপ ছিল। যখনই দেখেছো আমি সুন্দর, তখনই আমাকে বিয়ে করতে চেয়েছো। তোমাদের মতো মেয়েদের নজর আমার খুব ভালো করে জানা আছে। তুমি হচ্ছে একটা লুচু মেয়ে। লুচু?
লুচু আবার কি? ভালো বলেছেন, আমার খুব লিচু খেতে ইচ্ছে করছে। এখন অবশ্য লিচুর সিজন না, তারপরেও আমার খুব লিচু খেতে ইচ্ছে করছে। আপনি তো আমার স্বামী, আপনার উচিত আমার যা যা পছন্দ সবকিছু এনে দেওয়া। তাহলে এক্ষুনি আমাকে লিচু এনে দিন। সাথে সাথে বড় একটি প্লেটে অনেকগুলো লিচু চলে আসলো আমার সামনে। আমি তো দেখে অবাক। আপনি সত্যি একজন ভালো স্বামী, এভাবে বউয়ের কথা শুনতে হয়, বুঝতে পেরেছি? এই মেয়ে, এই লিচু আমি আনিনি, তুমি এনেছো। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমার এত ক্ষমতা কোথায় যে আমি এতগুলো লিচু নিয়ে আসবো? ভুলে যাচ্ছ কেন? তুমি এখন জিনের বউ, তাই তুমি যে আদেশ করবে তাই তোমার সামনে চলে আসবে। হাই, এটা তো আমার মাথায় আসেনি, আমি তো জিনের বউ। ঠিক আছে, এখন আমি চাচ্ছি আমার সামনে একটা ঝাড়ু চলে আসুক। ঝাড়ু? ঝাড়ু দিয়ে কি করবে? ঝাড়ু দিয়ে আপনাকে পেটাবো। আমার রাজ্যে আমার ঘরে এসে বাহাদুরি শুরু করে দিয়েছো? ভুলে যেও না, এটা তোমার ঘর না, এটা আমার ঘর। তাতে কি হয়েছে? ঝাড়ু তো চলে এসেছে। এখন এই ঝাড়ুর বাড়ি খেতে না চাইলে তাড়াতাড়ি সামনে এসে আমার ঘোমটা তুলুন। ইমতিয়াজ ভয়ে ভয়ে সামনে চলে আসে এবং আমার ঘোমটা তুলে। ঘোমটা তুলেছেন ভালো কথা, এরকম ভেড়ার মতো কাচ্ছেন কেন? এবার কিন্তু ঝাড়ু দিয়ে সত্যি সত্যি একটা বাড়ি দিব। কি করেছি আমি? তুমি যা বলেছো তাই তো করলাম। এবার কিন্তু সত্যি সত্যি ঝাড়ু দিয়ে একটা বাড়ি দিব। আমাকে বলছিস না কেন? বউ, তোমাকে খুব সুন্দর লাগছে, এটা বল। দিব কিন্তু সত্যি সত্যি একটা বাড়ি দিব। না না, বলছি বউ, সত্যি তোমাকে অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, এবার দূরে সরে যান। প্রত্যেকদিন একটু একটু করে আপনাকে আমি শেখাবো কিভাবে একজন স্বামী স্ত্রী সুখে সংসার করে। ঠিক আছে, আপনি যা বলবেন মহারানী। আমি যে এতক্ষণ যাবত এখানে আছি, নিশ্চয়ই আমার মা আমাকে দেখতে না পেয়ে বাড়ি মাথায় উঠিয়ে ফেলেছে। জানতো, একটু দেখে আসুন আমার মা এখন কি করছে। মনে হচ্ছে আমি তার গোলাম। কিছু কি বললেন আপনি? না না, কিছু বলিনি, আমি এক্ষুনি যাচ্ছি আমার শাশুড়ি মা কি করে তা দেখতে। 5 মিনিট পর ইমতিয়াজ চলে আসলো। কি হয়েছে, এত সময় লাগলো কেন? কি করছে আমার মা? আপনার মা নাক ডেকে ঘুমাচ্ছে। উফ, বাঁচলাম। হয়তো মা আমাকে দেখতে না পেয়ে কি যে করতো। উফ, একটা কথা বলবো নাজিরা? কিসে? আপনি যেমন পাজি, আপনার মাও কি তেমন পাজি? কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমার মাকে পাজি বললি? তোর ঘাড়ের রগগুলো ছিঁড়ে মেরে ফেলবো। ও মা, ও মা, বাঁচাও আমাকে। এত ম্যামে করে কোনো লাভ নেই, তোর মা এখানে আসতে পারবে না। তোকে আমার হাত থেকে আজ কেউ বাঁচাতে পারবে না ইমতিয়াজ। আমার ভুল হয়ে গেছে নাজিরা, আমাকে মাফ করে দাও। আমি যদি তোমার কাছে ইলিশ মাছের লোভে না যেতাম তাহলে আজকে এত কিছু হতো না। তোমাকে আমি 100টা ইলিশ মাছ এনে দিব, তারপরও তুমি আমার পিছু ছেড়ে দাও। পিছু ছেড়ে দিব এত সহজে? জীবনেও না। আপনি আমার স্বামী, আর স্বামীকে কেউ ছেড়ে দেয় না। আপনার রক্ত চুষে খেয়ে তারপর আপনাকে ছাড়বো। এরপর ইমতিয়াজ ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ইমতিয়াজ, কি হয়েছে আপনার? চোখ খুলুন, আমার দিকে তাকান। এই মেয়ে, কি করেছো আমার ছেলের সাথে? আমার ছেলে কেন অজ্ঞান হয়ে গেছে? বাবা, চোখ খুল, কি হলো তোর? মা, আমি কোথায়? মা, দেখুন আপনার ছেলের জ্ঞান ফিরেছে। মা, ওকে সরে যেতে বলো, ওকে দেখে আমার ভয় করছে। আপনার ছেলে শুধু শুধু আমার সাথে এরকম করছে। বিয়ে হয়েছে, বিয়ের রাতে কেউ এরকম করে? আর আমি দেখতে কি এতটাই বাজে কে আমাকে দেখে ভয় পাবে? সত্যিই তো বলছে মেয়েটা, মেয়েটা তো দেখতে এতটাও বাজে না। তুই কেন এরকম করছিস ইমতিয়াজ? এমনিতেও 7 দিন পর ওকে মেরেই ফেলবো, তাই এই 7 দিন একটু সহ্য করতে পারছিস না? কি বলছো মা, তোমার মাথা ঠিক আছে? 7 দিন ওকে আমি সহ্য করতে পারবো না। তুমি আজকে ওকে মেরে ফেলো। এটা সম্ভব না, ওকে আমি শর্ত দিয়েছিলাম, আর শর্ত অনুযায়ী 7 দিন পর ওকে মারতে পারবো। 7 দিনের আগে ওকে আমি ফুলের টোকাও দিতে পারবো না। এই মেয়ে, তুমি হাসছো কেন? তোমার মৃত্যুর কথা বলছি, তোমার তো ভয় পাওয়ার কথা, উল্টো তুমি নির্লজ্জের মতো হাসছো। লজ্জা করছে না? শাশুড়ি মা, লজ্জা পাবো কেন? আমার তো ভেবেই অবাক লাগছে। এটা যদি আমাদের দুনিয়া হতো, আপনি আমাকে এভাবে হুমকিও দিতে পারতেন না। সোজা থানায় গিয়ে আপনার নামে একটা মামলা করে আসতাম। কিন্তু এটা তো জিন রাজ্য, তাই আমি কিছুই করতে পারবো না, তাই আমার হাসি পাচ্ছে। কে বলেছে নাজিরা আমাদের এখানে পুলিশ নেই? আমাদের এখানেও পুলিশ জিন আছে, তুমি চাইলে সেখানে গিয়েও মামলা করতে পারো। তখন ইমতিয়াজের মা ইমতিয়াজের মাথায় জোরে একটা ঠুয়া মেরে বলল, তোকে আমি শুধু শুধু গর্ধব বলি না। সত্যি এখানেও পুলিশ জিন আছে? তাহলে আমাকে প্লিজ সেখানে নিয়ে যান। আমি সেখানে গিয়ে আপনার মায়ের নামে আর আপনার নামে একটা মামলা করতে চাই। কি বলছো এইসব? মামলা করলে তো আমাদেরকে ধরে নিয়ে আটকে রাখবে আর শাস্তিও দিবে। আমি তো এটাই চাই। একজন বিবাহিত মেয়েকে যেভাবে আপনারা শাসাচ্ছেন, আপনাদের এটাই হওয়া দরকার। তখন ইমতিয়াজের মা মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো আর নিজের চুল টান দিয়ে ছিঁড়তে লাগলো। কেন সে আমার সাথে তার ছেলের বিয়ে করিয়েছে? আমার ভুল হয়ে গেছে মা, আমাকে মাফ করে দে। তোকে 7 দিন পর মারবো না, তোকে কোনো দিনও মারবো না, তুই এভাবেই থাক। তারপরও তুই আমার নামে কারো কাছে কিছু বলিস না। আমি আর আমার ছেলের অনেক শিক্ষা হয়েছে। মানুষ জাতি যে এতটা ভয়ঙ্কর হতে পারে কখনো ভাবতেও পারিনি। আপনি মাফ চাচ্ছেন কেন শাশুড়ি আম্মা? আপনার ছেলে ইমতিয়াজকে বলুন আমার কাছে মাফ চাইতে। বাবা বাবা, ইমতিয়াজ ওর কাছে মাফ চা, এক্ষুনি মাফ চা। হ্যাঁ 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 নাজিরা, আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, এবারের মতো আমাকে মুক্তি দাও। ঠিক আছে,
আর আকুতি মিনতি করতে হবে না, অনেক মজা করেছি আপনাদের জিন রাজ্যে এসে, আমাকেও আপনারা মাফ করে দিবেন। ঠিক আছে ইমতিয়াজ, এখন তুমি আমাকে আমার দুনিয়াতে রেখে আসো। যা 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 বাবা, ইমতিয়াজ ওকে রেখে আয়। ভালো থেকো বৌমা। জি আম্মা, ভালো থাকবো, আপনি ভালো থাকবেন। চোখ বন্ধ করো নাজিরা। ঠিক আছে করলাম, এইবার চোখ খুলো। ওহ, আমি আমার ঘরে চলে এসেছি। ওহ, কিছুক্ষণ আগে আমার মনে হচ্ছিল আমি কখনোই আমার রুমে আসতে পারবো না। তা যাই হোক, এখন তো আপনি চলে যাচ্ছেন তাই না? চলে যাব। আর কখনো তো আসবেন না তাই না? না, আর কখনোই আসবো না। তা আপনি যাওয়ার আগে আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো নাজিরা। কথাটা খুব সাংঘাতিক, তাই কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আরে বলো না, কি হয়েছে? আমার হাতে অত সময় নেই, আমাকে চলে যেতে হবে। ঠিক আছে বলছি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ইমতিয়াজ চুপ হয়ে গেল এবং নাজিরার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে, কিছু বলছেন না কেন? কি বলবো, এটাই বলুন যে আপনিও আমাকে ভালোবাসেন। না, আমি তোমাকে ভালোবাসি না, পারবো না বলতে। কি, তুই আমাকে ভালোবাসিস না? ঝাড়ুটা কোথায় গেল? তুই আমাকে বিয়ে করেছিস আর এখন বলছিস আমাকে ভালোবাসতে পারবি না? তুই ভালোবাস কি ভালোবাসিস না সেটা আমার দেখার দরকার নেই। আজকে আমি তোকে ইচ্ছে মতো ঝাড়ু দিয়ে পেটাবো। এগুলো কেন করো নাজিরা? তোমার প্রতি যেই না আমার একটু একটু ভালোবাসার জন্ম নিয়েছে, অমনি তুমি ঝাড়ু দিয়ে পিটিয়ে সব ভালোবাসা দূর করে দিচ্ছ। ঠিক আছে, থাকো তুমি, আমি আর কখনোই তোমার কাছে আসবো না। এই বলে ইমতিয়াজ সেখান থেকে হাওয়ায় মিলিয়ে গেল। ইমতিয়াজ চলে যাওয়ার পর নাজিরা ঝাড়ু হাতে ইমতিয়াজকে ডাকতে শুরু করলো। ইমতিয়াজ, ইমতিয়াজ কোথায় গেলে তুমি? আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এই দেখো ঝাড়ু ফেলে দিচ্ছি, চলে আসো আমার কাছে। কিন্তু ইমতিয়াজ আর আসে না। একদিন, 2 দিন, 3 দিন, কিন্তু ইমতিয়াজ আর আসে না। নাজিরার খাওয়া দাওয়া নেওয়া সব অফ হয়ে গেছে। কি হয়েছে নাজিরা, সারাদিন বন্ধ ঘরে কি করিস? তোর বান্ধবী এসেছে, ওর সাথে কথা বল। না মা, পারবো না, ওকে তুমি চলে যেতে বলো। ঠিক আছে, কথা বলতে হবে না, কিন্তু এই রুম থেকে বের হ। এই বন্ধ করে থাকলে তো তুই দম বন্ধ হয়ে মরেই যাবি। মরে যাই? ও তো চাই যাতে আমি মরে যাই। কে চায়? সত্যি করে বলতো, প্রেমে টেমে পড়েছিস নাকি? প্রেমে পড়বো কেন, বিয়ে করেছি। কি সর্বনাশ, বিয়ে করেছিস? কাকে বিয়ে করেছিস? কাকে আবার? ইমতিয়াজকে। ইমতিয়াজ? এটা আবার কে? কোন জাতের ছেলে ও? বংশ কি, খানদান কি? ও একজন জিনের ছেলে। কি, তুই কি পাগল হয়ে গেছিস? কি উল্টোপাল্টা কথা বলছিস? জিনের ছেলের সাথে বিয়ে করেছিস, তাও আবার আমাকে না জানিয়ে? তোমাকে জানাতাম, কিন্তু হুট করে বিয়েটা হয়ে গেল। আমি ঘুমিয়েছিলাম, তখনই তারা আমাকে নিয়ে বিয়েটা পড়িয়ে দিল। ও, এখন বুঝতে পারছি, ঘুমের ঘরে কি সব স্বপ্ন দেখেছিস তাই না? এটা স্বপ্ন না, এটা বাস্তব। তুমি এখন চলে যাও তো। ঠিক আছে, যাচ্ছি। একা একা পচে মর তুই। ও ইমতিয়াজ, তুমি কোথায়? আমাকে এভাবে একা করে ছেড়ে কেন গেলে? হঠাৎ করে রুমের মধ্যে একটা শব্দ শুনতে পেলাম। ও নাজিরা, আমিও চলে এসেছি তোমার কাছে। এরপর সামনে এসে হাজির। আমি জানতাম ইমতিয়াজ তুমি একদিন না একদিন ঠিকই আসবে আমার কাছে। আমার ভালোবাসা তোমাকে টেনে নিয়ে এসেছে। ঠিকই বলেছ নাজিরা, অনেক ভেবেছি, কিন্তু তোমাকে একটু ভুলতে পারিনি। বারবার মনে হয়েছে তুমি আমার সামনে। এরপর আমি জিনকে আমার হাত বাড়িয়ে দিলাম, সে আমার হাতে চুমু দিল এবং জিনের বউ গল্পটি এখানেই শেষ।